সারা ভারতবর্ষ নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী হলো দার্জিলিং টি তার একটা নিজস্ব ব্র্যান্ড হলো পেয়েছিল। রাজ্য সরকারের তরফে টি ডাইরেক্টরেট গড়ে দেওয়া হয়েছিল। টি বোর্ডের দায়িত্ব এবং দায়িত্ব সহকারে পালন করার যে কাণ্ডটা ছিল সেটা টি বোর্ড করতে পারছেন না। তাহলে 38% চায়ের মার্কেটটা কেনিয়া, শ্রীলঙ্কা এরা নিয়ে নিয়েছে। এখন পিডিএস সিস্টেমটা যত উইক হয়ে যাচ্ছে, রাইস মিল কিন্তু এখন থ্রেশহোল্ড জোনের মধ্যে এসে গেছে। বেশ কিছু ইন্ডাস্ট্রি উত্তরবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে শিফট করেছে। এটা কিন্তু একটা আমাদের ড্রব্যাকস। করাপশনটা ডেভেলপ করেছে, এই করাপশনের জন্য হলো জঙ্গলও কিন্তু কমে গেছে। এতে দেখেন যে টিম্বার বেসড ইন্ডাস্ট্রি গুলো কমে গেছে। এখানটায় সম্ভাবনা কিন্তু প্রবল থাকা সত্ত্বেও আমরা এন্টারপ্রেনারদেরকে আনতে পারিনি। এই সময়টার মধ্যে হলো যেগুলো সিন্ডিকেট রাজ, আমার কিছু যায় আসে না, আমি সত্য বয়ান করছি, আমার কোনো প্রবলেম নেই। অর্থাৎ কাগজে কলমে যে কথা বলা হচ্ছে বাস্তবায়নে সেখানে অভাব রয়েছে, ফাঁক রয়েছে। একদম। অর্থনৈতিক উন্নয়নটা ছিল একটা সময় হলো পলিটিক্স এর মূল স্লোগান ছিল, ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি, ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, ইকোনমিক্যাল গ্রোথ অফ দ্য নেশন। তো এই জায়গা থেকে যখনই সরে যাচ্ছেন, ডেভেলপমেন্ট অফ ওন, ডেভেলপমেন্ট অফ আওয়ার সেলফ যখনই চলে যাচ্ছেন, তো নেশনটা তো হারিয়ে যাচ্ছে। নমস্কার, জজবাত 24 বাংলায় আপনাদের স্বাগত। ব্যালটের বাগযুদ্ধ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি তিতাস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু উত্তরবঙ্গের শিল্প, এবং এই শিল্প নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যিনি রয়েছেন নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল। সুরজিৎ বাবু, আপনাকে জজবাত 24 বাংলায় স্বাগত। নমস্কার, অভিনন্দন। জজবাত 24 আজকে শিলিগুড়ি অব্দি নেমে এসছেন, এটা গর্বের বিষয়। এবং আমরা ব্যর্থহীন ভাষায় বলতে পারি জজবাতের এই যাত্রাকে আমরা অভিনন্দন জানাই, আমরা ওয়েলকাম করি, এবং আমরা চাই যে জজবাত আরো বেশি বেশি মানুষের ভয়েস নিয়ে মানুষের মধ্যে আরো বেশি নিজেকে জায়গাটা করে নিন, এবং আমরা সত্যিকারের একটা আমাদের নিউজ মাধ্যম যেন খুঁজে পাই। আমি যেটা দিয়ে শুরু করলাম, কর্মসংস্থান। এবং কর্মসংস্থান বলতে আমরা প্রথমত শিল্পকে বুঝি। প্রধানত উত্তরবঙ্গে শিল্প বলতে আগে যেটা আমরা বুঝতাম টি টিম্বার ট্যুরিজম, অর্থাৎ চা বাগান, কাঠের ব্যবসা এবং পর্যটন। তার মধ্যে টিম্বার প্রায় বন্ধের মতো, বিভিন্ন বিধিনিষেধ, সরকারি বিধিনিষেধ আর অন্যান্য কারণে চা বাগানগুলো ধুকছে। পর্যটনে কিছুটা আশা ভালো থাকলেও সরকারি যে উদ্যোগ হয়েছে সেটা নিয়ে বিস্তর অভিযোগ ওঠে যে এটা সরকারি যে উৎসাহ প্রয়োজন সেটা হয়তো সব জায়গায় সমানভাবে নেই। এই তিনটে শিল্পকে বাদ দিলে অন্যান্য যে শিল্প, যে শিল্পগুলো ভিত করে আর অর্থনৈতিক বা সামাজিক যে পরিবর্তন হয় বা যে ভিত গড়ে ওঠে, যে শক্তিশালী ভিত গড়ে ওঠে, আমি যদি বলি শিল্পের একাল সেকাল উত্তরবঙ্গে আপনি কি দৃষ্টিতে দেখেন? সুন্দর, খুব ভালো প্রশ্ন। আমি প্রথমে আপনাকে একাল সেকাল থেকেই আমি শুরু করছি। সেকাল মানে হলো শিল্পের বিকাশ। যদি ভারতবর্ষে দেখা যায়, পশ্চিমবঙ্গে কিন্তু হলো বিকাশটা ঘটেছিল, এবং ভারতবর্ষের হলো টোটাল প্রোডাকশনের 60% অধিক হলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে হলো শিল্পের বিকাশটা ঘটেছিল। আজকে সেই স্তরটাকে হলো অল ইন্ডিয়া ওয়াইড যখনই আমরা কোনো একটা স্ট্যাটিস্টিক্সের মধ্যে ফেলি আর কি, তখন দেখা যাচ্ছে যে সেটা কমতে কমতে আজকে 6% এসে দাঁড়িয়েছে। অবশ্যই এটা ভারতবর্ষের নিরিখে হলো শিল্পের বিকাশ এবং হলো পশ্চিমবঙ্গের গল্পটা হয়ে গেল। আমি স্পেসিফিক্যালি উত্তরবঙ্গের, যেহেতু আপনি উত্তরবঙ্গে টাচ করে আপনি জানতে চাইছেন, উত্তরবঙ্গের শিল্প বলতে যেটা ছিল সেটা হলো চা শিল্প। তারপর অর্থাৎ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, অর্থাৎ চা শিল্প ব্রিটিশরা যেভাবে তৈরি করে দিয়েছিল, তারপরে তার উত্তরণ এবং আজকের পরিস্থিতি এই অবধি আমাদেরকে বলতে হচ্ছে। তো চা একটা জায়গায় উত্তর বৃদ্ধি করতে করতে সারা ভারতবর্ষ নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী হলো দার্জিলিং টি তার একটা নিজস্ব ব্র্যান্ড হলো পেয়েছিল, এবং সেই ব্র্যান্ডের সাথে ইন্ডিয়ান টি একটা ব্র্যান্ড পেয়েছিল, যেখানে আসাম এবং ডুয়ার্সের চাও যুক্ত ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে চায়ের ক্ষেত্রে যে
দ্রুত ওয়েজেস বেড়ে যাওয়া বা আদার এক্সপেন্ডিচারটা এমনভাবে বেড়ে গেল যে চা একটা হলো ভয়ঙ্কর ভাবে হলো প্রতিযোগিতার মধ্যে পড়লো ইন্ডিয়ান টি, বিকজ আমরা সাথে সাথে যেই আপরুটিং গুলোকে আমরা প্রপারলি করিনি এবং প্রপার নার্সিংটা করিনি। ব্রিটিশরা যেটা করেছিল সেই অ্যারোমা ধীরে ধীরে হারাতে থাকলো, দার্জিলিং তার গর্ব হলো পূর্ণ হতে থাকলো। আজকে আপনারা শুনবেন যে নেপাল টি হলো কিছুটা হলো দার্জিলিং টি এর হলো পরিপূরক হিসেবে সামনে এসছে। অর্থাৎ নিউ বুশ নিউ সয়েল এগুলোতে কি হয়েছে, ওখানকার ডেভেলপমেন্টটা হয়েছে, ফলে নেপাল একটা জায়গা দখল করে নিয়েছে এবং তার সাথে সাথে যেগুলো সিটিসি বা এই ধরনের চাগুলো যেটা ছিল সেটা শ্রীলঙ্কা মার্কেট দখল করেছে এবং তারপরে যেটা মার্কেট দখল করেছে কেনিয়া এবং শ্রীলঙ্কার মার্কেট দখল করার সাথে সাথে এটা কার মার্কেটটা হাতছাড়া হবে, চায়না তার একটা জায়গা ধরে রেখেছিল, তাহলে ইন্ডিয়ার মার্কেটটাই হাতছাড়া হয়েছে। ইন্ডিয়ার হলো ইন্টারন্যাশনাল মার্কেট কমে গেছে, ইন্টারন্যাশনাল মার্কেট কমে যাওয়ার সাথে সাথে হলো উত্তরবঙ্গের চায়ের ক্ষেত্রেও একটা থ্র্যাশ এসে গেছে, যেটা এক্সপোর্ট হতো সেই এক্সপোর্টটা কমে গেছে। ফলে আজকে উত্তরবঙ্গের চা মানে একটা ভীষণ থ্র্যাশর জোনের মধ্যে আছে। কারণটা হলো চায়ের উৎপাদন খরচা বেড়ে গেছে, ইলেকট্রিসিটি বেড়ে গেছে, লেবার চার্জ বেড়ে গেছে, সমস্ত কিছু পেস্টিসাইড ইনসেক্টিসাইড এইগুলোকে সবকিছু যদি করেন কিউমুলেটিভ থিওরিতে যান, যেটা দেখবেন যে 1000 গুণ হলো বর্ধিত হয়েছে, কিন্তু চায়ের দাম কিন্তু সেই জায়গাটায় পৌঁছয়নি। ফলে আর উল্টো দিকে হলো কেনিয়া এবং শ্রীলঙ্কা এগুলো চাতে চলে আসাতে তাদের জায়গাটা নিউ বুশের নতুন অ্যারোমা, নতুন কালার, নতুন টেস্টে যখনই চলে গেছে তখন হলো ইন্ডিয়ান টি মার্কেটটা হারিয়েছে। আপনি যে এই যে উদাহরণগুলো দিলেন বিভিন্ন দেশের চা, আমাদের দেশের চা বাজার হারাচ্ছে, প্রতিযোগিতায় টিকতে গেলে কি করণীয় এবং কোথায় অভাব রয়েছে? ইন্ডিয়া অলরেডি এক্সপোর্ট হলো 38% হলো চায়ের মার্কেট হলো ইন্ডিয়া হারিয়েছে, তাহলে 38% চায়ের মার্কেটটা কেনিয়া শ্রীলঙ্কা এরা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এবং যেই ট্রেন্ডটা চলছে এই ট্রেন্ডটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আগামী 3-4 বছরের মধ্যে এই ট্রেন্ডে যা দেখতে পাচ্ছি আমরা ব্যবসায়ীরা, তাতে কিন্তু ইন্ডিয়ান টি আরো নিচে নেমে যাবে। অর্থাৎ তাতে আপনি দেখতে পাবেন প্রায় আমাদের যা অ্যাজাম্পশন 42 থেকে 50% মার্কেট হলো কমে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইমিডিয়েট যেগুলো টি বোর্ডের যে জায়গায় দরকার ছিল, টি বোর্ডের দায়িত্ব এবং দায়িত্ব সহকারে পালন করার যে কাণ্ডটা ছিল সেটা টি বোর্ড করতে পারছেন না। এই বাগানগুলো যে রুগ্ন হয়ে যাচ্ছে, সেই বাগানকে হলো নার্সিং করা বা সেই বাগানকে অর্থনৈতিকভাবে হলো সাহায্য সহযোগিতা করে সেটাকে আপলিফট করার জায়গাটা নেই। কিন্তু প্রকারান্তরে যদি দেখেন টি বোর্ড কোনো জায়গায় এই ডেভেলপটা করেননি। দেখুন একটা সময় 32 কিলো চা হলো ওয়ার্কারদেরকে হলো দিতেই হতো পার ডে, প্লাকিং করতে হতো। এখন সেটা কমতে 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 হলো আপনার 22 কিলোতে 20 কিলো এসে গেছে এবং ইভেন আমরা মানে 18 থেকে 20 কিলোর উপরে হলো প্লাকিং হচ্ছে না। তাহলে যখনই 18 থেকে 20 কিলো প্লাকিং হবে না, তাহলে আমাদের আজকে অ্যাভারেজ টোটাল ফেসিলিটিস দিয়ে যে লেবারদেরকে আমরা ওয়েজেস দিই সারা বছরের বোনাস থেকে আরম্ভ করে সব যদি ক্যালকুলেশন করেন, পার ডে ক্যালকুলেশন করলে পরে 500 টাকা প্লাস হলো আমরা দিচ্ছি। কিন্তু ইন্টারেস্টিংলি দেখবেন যে এই যে কমে যাওয়াটা আর এবং বেড়ে যাওয়া, এই জায়গাতে যে টি বোর্ড যে সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল, কেন প্রোডাকশনটা তারা দিচ্ছে না? যে প্রোডাকশন কমে যাওয়াতে আরো কস্টিং হাই হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ এই জায়গাটা একটা মার খাচ্ছে। আসাম কিন্তু অনেক প্রোডাকশন পাচ্ছে, আসামের ওয়ার্কাররা যে ওয়ার্ক অ্যাবিলিটিতে শো করছে তাদের কিন্তু কস্টিং কম আসছে। আমরা কিন্তু উত্তরবঙ্গের এর জন্য আপনি ধরতে পারেন যে আমাদের পলিটিক্যাল পার্টি এবং তাদের মুভমেন্টে হলো সবাইকে এত বেশি উদ্বুদ্ধ করে ফেলেছে, পাওয়ার টু পিপলস করতে গিয়ে হলো সমস্ত জায়গায় হলো নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছিল। এর আগের গভর্নমেন্টও হারিয়েছিলেন, এখনকার বর্তমান গভর্নমেন্টও সেই জায়গাটাই আছে। অর্থাৎ এইগুলো যদি ক্যালকুলেশন করে দেখেন, যদি বাঁচানোর একমাত্র উপায় এই জায়গাগুলোকে শিক্ষিত করে তুলতে হবে। দেখ তোমাদের মাইনা যদি 500 টাকা প্লাস হয়ে থাকে, তাহলে তোমাদের দায়িত্ববোধটা আছে কাজটাকে তুমি পুরোপুরি দাও। তুমি কাজটাকে তুমি অর্ধেক করে দিয়েছো, অর্ধেক কাজ করে দেওয়া মানে তার এফেক্টটা কোথায় যাচ্ছে?
প্রোডাকশন কস্টে এফেক্ট হচ্ছে। যখনই কস্ট এফিসিয়েন্সি করছে তখন কিন্তু হলো কেনিয়ার কাছে, শ্রীলঙ্কার কাছ থেকে হলো তারা টোটাল কন্ট্রোল থেকে হারিয়ে যাচ্ছে। আপনি টি বোর্ডের কথা বলছিলেন। টি বোর্ড কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্য সরকারের তরফে টি ডাইরেক্টরেট গড়ে দেওয়া হয়েছিল, সেটার ভূমিকা নিয়ে কি বলবেন বা কি করেছে তারা এখনো পর্যন্ত? এখন পর্যন্ত যা হয়েছে দেখুন, যে একটা টি বোর্ডের স্ট্রাকচার অনুসারে হলো একটা পিরিয়ড বেঁধে দেওয়া আছে, ওই পর্যন্ত হলো প্লাকিং করতে পারবে, তারপরে প্লাকিং বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ বুশের কাছ থেকে হলো বেশি পাতা না নিয়ে যদি বুশকে একটু নরিশিং করে ডেভেলপ করলে পরে হয়তো টি এর কোয়ান্টিটি এবং হলো কোয়ালিটিটা বাড়বে। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমাদের টি এর জয়যাত্রাটা প্রতিহত হওয়ার প্রধান কারণ হলো আমরা নিজেরাই। আপনি যখন আমাকে ইন্ডাস্ট্রি পিপল হিসেবে জিজ্ঞেস করছেন, তখন আমি পরিষ্কার বলতে পারি, আমাদের ইন্ডাস্ট্রি পিপল কিন্তু এই দোষে দুষ্ট। কারণ প্রত্যেকেই চান তার পয়সা যখন লাগাচ্ছে সেটাকে কত দ্রুত সেটা হলো রিটার্ন পেতে পারেন। সেই জায়গাটা যখনই আপনি তাকিয়ে দেখছেন, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে আমাদের যে নতুন এন্টারপ্রেনাররা এসছেন, একটা সময় ছিল বাঙালি এন্টারপ্রেনার, ব্রিটিশরা চলে গেছে, বাঙালি এন্টারপ্রেনাররা ঢুকেছেন, অ্যাসেরিজরা ঢুকেছেন, বিভিন্ন জন ঢুকেছেন বিভিন্ন ভাবে। কিন্তু তারপরের যে ফেজটা এসছে, সেই ফেজে হলো মারোয়ারি শিল্পপতিরা ঢুকে যাওয়াতে তারা দেখছেন যে আমি কতটা ইনভেস্ট করলাম এবং আমার ইনভেস্টকে কতখানি আমি রিয়েলাইজ করতে পারলাম। এবং এই দ্রুত রিয়েলাইজ করার জন্য তারা কিন্তু প্রোডাকশনটাকে এত বেশি বাড়ানোর জন্য ইনসেকটিসাইড, পেস্টিসাইডের উপরে এত জোর দিলেন খালি প্রোডাকশন বাড়ানোর জন্য। কোয়ান্টিটি দেখলেন, কোয়ালিটিটা ডেটোনেট করে গেল। এইখান থেকেই কিন্তু হলো ভারতীয় চায়ের জয়যাত্রার প্রতিহত হলো এবং পরাজয়ের বেসিস গুলো তৈরি হলো। অর্থাৎ এই চা শিল্পের যে দুরবস্থার কথা এখন বলা হয়, মানে শুধু সরকারকে দুষলেই হবে না, যারা এই চা শিল্পের সঙ্গে জড়িত তাদেরও দায়িত্ব নিতে হবে। একদম জোর গলায় আমি বলতে পারি তারাও কিন্তু সমভাবে হলো দায়ী, এবং তাদেরই প্রধান জায়গাটা তারা মানে অর্থাৎ যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টকে দ্রুত পাওয়ার জন্য কোয়ান্টিটির দিকে হলো ঝুঁকে গেলেন, তারা কোয়ালিটিটা টোটালি ভুলে গেলেন। কোয়ালিটি যখন ভুলে যাওয়া হচ্ছে, তখন চায়ের যে কোয়ালিটিটা আসছে সেটা এক্সপোর্ট মার্কেট হারিয়ে ফেললো। এক্সপোর্ট মার্কেট যখনই হারিয়ে ফেলছে, তাহলে আপনার কাছে ইন্ডিজিনিয়াস গ্রোথ ছাড়া আর কোনো কিছু থাকছে না। এবং ইন্ডিজিনিয়াস কনজাম্পশন অফ টি কিন্তু আপনি গত 10 বছরে বেড়েছে, অলমোস্ট হলো 25% ইনক্রিজ হয়েছে। 25%, 30% ইনক্রিজ হলে পরেও যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা হলো ওনারা বলেন যে টাটা যেই চাটা দিচ্ছে বা লিপটন যেটা দিচ্ছে, তার থেকে হলো শিলিগুড়ির মার্কেটের চায়ের হলো কোয়ালিটি, সিটিসির কোয়ালিটি বাজে। কেন বলেন? অর্থাৎ আমরা যে কোনো বাগান, ছোট বাগান হোক, বড় বাগান হোক, যেখান থেকে আমরা পাতা সংগ্রহ করছি, সেই পাতাগুলো কিন্তু ইনসেকটিসাইড, পেস্টিসাইড হলো বিভিন্ন ভাবে ব্যবহার করে করে এইভাবে করেছে। একমাত্র কিছুটা ব্যতিক্রমী আপনাকে বলবো, ডুয়ার্সের একটা চা বাগান আছে, আমি নাম করছি না, যারা যে কোনো ভাবেই হোক টিবোর্ড কিছু স্ট্রিকচার নিয়ে এসছেন যে এই ইনসেকটিসাইড, এই পেস্টিসাইড গুলো হলো ইউজ করতে পারবেন, এর বাইরে করতে পারবেন না। সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে সমস্ত বাগানের হলো পাতার কোয়ালিটি বাড়াতে গিয়ে কোয়ান্টিটি কমে গেছে। কোয়ান্টিটি যখন কমে যাচ্ছে, তখন হলো প্রত্যেকটা টি ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা কিন্তু সরে আসছে, এবং যারা করেনি, টিবোর্ডকে কোনোভাবে ম্যানেজ করে এগিয়েছে, একমাত্র তাদেরই প্রোডাকশন হলো স্ট্যাটিক আছে অথবা তারা বাড়িয়েছে। সেরকম ডুয়ার্সের একটা বাগান হলো, তার মধ্যে একটা আছে যেটা আমি নাম বললাম না। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হওয়ার কারণটা হলো আমরা যদি এই জায়গাটাকে সঠিকভাবে, অর্থাৎ বুশ যখনই পুরনো হয়ে যাচ্ছে, আমরা কাটিংসে চলে গেলাম। বিভিন্ন ভ্যারাইটি, টোকলাই থেকে বিভিন্ন ভ্যারাইটি গুলো, টিভি9, টিভির থেকে 9 থেকে শুরু করে আজকে 26, 27, 28, 29 এগিয়ে যাচ্ছে, কিন্তু পাতা বাড়ছে, কোয়ান্টিটি বাড়ছে, কিন্তু কোনো কোয়ালিটিটা কিন্তু ডেটোরেট করে গেছে, যে কোয়ালিটিটা নেই। আমাদেরকে কিন্তু এই জায়গাটা অনেক বেশি হলো রিসার্চ, এবং যারা রিসার্চে আছেন, R&D করছেন, তাদেরকে অনেকটা এই জায়গাটা শক্ত হাতে ধরতে হবে। শক্ত হাতে ধরে যদি চায়ের মার্কেটটাকে হলো ইন্টারন্যাশনাল মার্কেটে আবার রিগেন করতে চান,
চাকে সেই জায়গাটা ফিরিয়ে দিতে হবে। সে ফিরিয়ে দিলে পরে তবেই কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট আপনি দখল করতে পারবেন, আদারওয়াইজ সেই কফিতেই কিন্তু আপনি ফিরে যেতে হবে আমরা আপনাদেরকে। শিল্প নিয়ে কথা বলছি। চা হচ্ছে একটা চাষ ভিত্তিক শিল্প। এবার যদি আমরা চা ছেড়ে বেরিয়ে আসি এবং উত্তরবঙ্গের অন্যান্য শিল্পের দিকে তাকাই, সেই শিল্পের এই মুহূর্তে কি পরিস্থিতি বা কি অবস্থা? উত্তরবঙ্গের শিল্পের পরিস্থিতি, যদি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির কথা বলি, টি একটা যে একটা আলোচনার আমাদের বিষয়বস্তু ছিল, আলোচনা করলাম এতক্ষণ। এছাড়া জুট ছিল অ্যাগ্রো বেসড এর মধ্যে। আদার যে প্রোডাক্টগুলো, ধান আছে, দেখবেন যে উত্তরবঙ্গে যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, রাইস মিল প্রচুর হয়েছে। 129টা রাইস মিল আছে হলো উত্তরবঙ্গে। মূলত কনসেন্ট্রেশন হলো দুই দিনাজপুরে অনেক বেশি আছে, মালদায় কম আছে, এবং তারপরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং কুচবিহার ডিস্ট্রিক্টে হলো সীমাবদ্ধ। এই জায়গাগুলোতে যেটা হয়েছে যে গভর্নমেন্টের পিডিএস সিস্টেমের যে রাইসটা নেওয়া হচ্ছিল, এই পিডিএস সিস্টেমে রাইস সংগ্রহ করার জন্য এখানটায় কিন্তু বেশ কিছু হলো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছিল, মানে রাইস মিল ডেভেলপ করেছিল। এখন পিডিএস সিস্টেমটা যত উইক হয়ে যাচ্ছে, রাইস মিল কিন্তু এখন থ্রেশহোল্ড জোনের মধ্যে এসে গেছে। এর মধ্যে আপনি ধরেন অলরেডি হলো 20% থেকে 24% পর্যন্ত হলো রাইস মিল কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখবেন যে নতুন এক ইউনিট আসে, পরে 3 বছরের মধ্যে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রক্রিয়া একটা জারি রয়েছে, এবং এখন হলো অপারেটিং হলো রাইস মিল হলো 89 আছে। তাহলে 129 থেকে 89-এ চলে এলো, এতগুলো ইউনিট হলো ক্লোজ ডাউন হয়ে গেল। কারণটা পিডিএস সিস্টেমের যেই সরকারি প্রকিউরমেন্ট যে ধাঁধলি আছে, সত্যি কথা বলতে যে ধাঁধলি আছে, আপনারা জেনেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক এর মধ্যে ছিলেন। সেই ধাঁধলির মধ্যে থেকে যেভাবে প্রকিউরমেন্ট এবং প্রকিউরমেন্টের মধ্যে দিয়ে যে সিস্টেম গুলো চলে এসেছিল, কাগজ বাইং হয়েছে অনেক বেশি অ্যাকচুয়াল বাইং থেকে। ফলে অ্যাকচুয়াল বাইংটাকে মাথায় রেখে প্রত্যেকে হলো ইন্ডাস্ট্রি করতে এসেছিলেন, এখন ওই জায়গাটাতে ইন্ডাস্ট্রি বন্ধ করে সরে যাচ্ছেন। এটা কিন্তু একটা আমাদের ড্রব্যাকস। এই কিছুদিন আগে একটা জিনিস শোনা গিয়েছিল যে বেশ কিছু ইন্ডাস্ট্রি উত্তরবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে শিফট করেছে। 11টার মতো একটা। আমি বলছি আপনাকে, এই জায়গাটা যাওয়ার আগে আমাকে একটু বলতে হবে উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিটা কিভাবে বেড়েছে। এখানটা ইন্ডাস্ট্রি কিছুটা একটা সময় গড়ে উঠেছিল, প্লাস্টিক ইন্ডাস্ট্রি হলো ডেভেলপ করে গেছিল। সেটা মূলত নেপালে হলো প্লাস্টিক র মেটেরিয়ালটা আমদানি হতো নেপাল থেকে, এটা চোরাই পথে হলো ইন্ডিয়াতে ঢুকতো। সেগুলো ইন্ডিয়াতে ঢোকাতে তখন ওই র মেটেরিয়ালের কস্টিং হলো প্রায় হলো 18 থেকে 20 টাকার মতন হলো পার কিলোতে, কস্টিং কম হওয়াতে এখানটায় কিন্তু হলো প্লাস্টিক ইন্ডাস্ট্রি ডেভেলপ করে গেছিল। পরবর্তীকালে নেপালের ইম্পোর্টের ক্ষেত্রে ওদের দেশের বাধা নিষেধ এবং চোরাই পথের হলো প্রতিবন্ধকতা এগুলো হওয়াতে এগুলো বন্ধ হয়ে যাওয়াতে ইন্ডাস্ট্রি তো সবাই করেছেন, এবং শিফট করে এখন হলো অন্যান্য ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছেন। প্লাস্টিকেরই অন্য একটা সময় খালি অনলি এক্সট্রুশন হতো, ব্যাগ ট্যাগ এগুলোই ছিল হলো মূলত। এখন হলো ইনজেকশন মোল্ডিং থেকে আরম্ভ করে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন আইটেম গুলো ডেভেলপ করেছে, এবং তারা হলো নিজেদেরকে শিফট করে করে সার্ভাইভ করছেন। তারপরে আপনি যদি ইন্ডাস্ট্রি আছেন, টিম্বার যেটা ছিল, যেটা উত্তরবঙ্গের গাছকে কেন্দ্র করে বা কাঠকে কেন্দ্র করে যে ছিল, টিম্বার ইন্ডাস্ট্রি ছিল, সমিল গুলো ছিল, প্রচুর গড়ে উঠেছিল। ধীরে ধীরে সরকার বিভিন্ন ভাবে হলো গাছ কাটার সাথে সাথে হলো রিপ্লান্টিং কমে যাওয়াতে, দেখেন কাগজে কলমে রিপ্লান্টিং কিন্তু হচ্ছে। আপনাকে একটা একদম খুব মানে বাজে একটা উদাহরণ আমি দিচ্ছি। জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসছে শহরে, বলা হচ্ছে হাতি খাদ্য পাওয়া যাচ্ছে না। হাতির খাদ্য পাওয়া যাচ্ছে না বলে হলো কি করা হলো, জঙ্গল কেটে ফেলা হলো, কেটে ফেলে মাঝখানে হলো ভুট্টা চাষ হলো, প্রক্রিয়াকরণ নেওয়া হলো। এই এই গাছগুলোকে কেটে গাছ কমে গেল, এবং ভুট্টা চাষ কিন্তু হলো নামকে বাঁচতেই কিন্তু হলো ভুট্টা চাষ হচ্ছে, কোথাও সেইভাবে গ্রোথ করেনি। সেটা কোনো কাজেও লাগছে না। সেটা কাজে লাগছে না মানে কি, এবার এই টাকাগুলো কে কোথায় খাচ্ছে না খাচ্ছে আমার দেখার দরকার নেই, দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। হ্যাঁ, যেই করাপশনটা ডেভেলপ করেছে, এই করাপশনের জন্য হলো জঙ্গলও কিন্তু কমে গেছে। যেটা ইনফিলিং করে দেওয়া উচিত ছিল সেটা ইনফিলিং হয়নি, সেই অনুপাতে ইনফিলিং হয়নি।
শহর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শহরের ব্যাপ্তি হয়েছে, আস্তে আস্তে ফরেস্ট এরিয়া গুলোতে হলো জনবসতি গড়ে তোলাতে ফরেস্ট এরিয়া সংকুচিত হয়ে গেছে। এতে দেখেন যে টিম্বার বেসড ইন্ডাস্ট্রি গুলো কমে গেছে, গভর্নমেন্টেরও স্ট্রিকচার আছে তার জন্য কমেছে। যেটা প্লাইউড ইন্ডাস্ট্রি গুলো অনেকটা ডেভেলপ করেছিল উত্তরবঙ্গে, ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে এই স্ট্রিকচার গুলোর জন্য হলো প্লাইউড ইন্ডাস্ট্রি হলো থ্রেশহোল্ড জোনের মধ্যে এসে গেছে এবং কমে গেছে। তো এখানটা টি কমে গেল, টিম্বার কমে গেল, টিম্বার বেসড ইন্ডাস্ট্রি। এবং জুট মিল উত্তরবঙ্গে দু একটা হলো মাঝারি সাইজের যেটা ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেল জুটের সেইভাবে কোয়ালিটি ডেভেলপ না করার জন্য। বেলাকোপার জুট ছিল হলো বেস্ট জুট অফ দ্য উত্তরবঙ্গ। কেন খারাপ হয়ে গেল? যে যখনই ধানের মধ্যে হলো আপনার এই পেস্টিসাইড, ইনসেকটিসাইড এবং হলো কেমিক্যাল খাদগুলো ব্যবহার করা শুরু হলো, তখন কিন্তু জল কন্টামিনেশন চালু হলো। জলের হলো যখনই কন্টামিনেটেড ওয়াটার হয়ে গেল, এই কন্টামিনেটেড ওয়াটার থেকে যেটা হলো বেলাকোপার হলো বেস্ট কোয়ালিটি অফ জুট তৈরি হতো, সেটা কিন্তু হারিয়ে ফেললো বেলাকোপা আস্তে আস্তে। তার কালার হারিয়ে গেল, তার কোয়ালিটি হারিয়ে গেল, সবকিছু। আমরা কিন্তু একটা সময় হলো ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট কিন্তু নিয়ে ভাবছিলাম, ব্যাগ থেকে আরম্ভ করে কাপড় কাপড় মানে প্যান্ট শার্ট তৈরি করার কথাও ভেবেছিলাম। কিন্তু জুটের এই যে অবনমন হয়ে গেল, তার জন্য আমরা জুট থেকে সরে আসলাম। তারপরে যেটা এখানটা গ্রোথ করেছিল দ্যাট ইজ হলো পাইনাপেল, আনারস। আনারস চাষের ক্ষেত্রে যেটা প্রবলেম হলো, আনারস চাষটা হলো যে যারা যারা সিজনাল চাষ, না ঠিক আছে, তার আউটকাম যেটা ছিল ভালো ছিল। কেন ছিল? আজ আনারস চাষটা কেন বেড়েছিল? রাশিয়ান আর্মি এবং হলো আর্জেন্টিনার আর্মি, হ্যাঁ, মেক্সিকোর আর্মি, এরা হলো কম্পালশন করে দিয়েছিল যে হলো পাইনাপেল মাস্ট করে দিয়েছিল। পাইনাপেল জুস, পাইনাপেল জ্যাম, পাইনাপেল স্লাইড মাস্ট করেছিল। অর্থাৎ পাইনাপেলের যে গুণগত ইয়ে ছিল, মানে স্বাস্থ্যজনিত কারণে যে গুণগত অবস্থানটা ছিল, তার জন্য হলো ওরা কম্পালশন করে দিয়েছিল আর্মিতে। আর্মি কম্পালশনটা সরে গেল এই কারণে, কারণ ওই কোয়ালিটি বাড়াতে গিয়ে আমরা R&D করলাম, হাইব্রিড করলাম আনারসকে, বিগ বিগ সাইজ করলাম, ইন্টারন্যাশনাল ডিমান্ডকে মাথায় রেখে। ইন্টারন্যাশনাল ডিমান্ডকে রেখে যখন আমরা মাথা হাইব্রিডের দিকে চলে গেলাম, কোয়ান্টিটি বা কোয়ালিটিটিভ অফ চেঞ্জ ঘটে গেল। অর্থাৎ ক্রাউন ভ্যারাইটি অফ পাইনাপল থেকে আমরা সরে গিয়ে হাই ভ্যারাইটি অফ হাই ভলিউম ভ্যারাইটি অফ পাইনাপেলে চলে গেলাম। তখনই কিন্তু আর্জেন্টিনা এবং রাশিয়ান আর্মিরা ওরা বললো যে ইন্ডিয়ান পাইনাপেলের আর সেই কোয়ালিটি নেই, আমাদের যে মেডিকেল ভ্যালু যেটা আছে সেটা আমরা পাচ্ছি না, স্বাস্থ্যসম্মত হচ্ছে না। তখন ওরা আবার ফিরে গেল হলো সেই কেনিয়াতে, ওরা কিন্তু এখন পাইনাপেল চাষ করছে, মেক্সিকোতে চাষ করছে, হ্যাঁ। এবং আবার তারা হলো যেখানটা কস্টলি হচ্ছিল তাইওয়ান, ওখান থেকে কিন্তু পাইনাপেল সংগ্রহ শুরু হয়ে গেল। এখন কেনিয়া কিন্তু সবচেয়ে বেশি হলো আনারস দিচ্ছে হলো রাশিয়া বা আর্জেন্টিনা, এই সমস্ত কান্ট্রিকে দেওয়াতে এখন ইন্ডিয়ান পাইনাপেলটা হলো থ্রেশহোল্ড জোনে চলে আসলো, মার্কেট হারালো। যেগুলো উত্তরবঙ্গে হলো আনারসকে কেন্দ্র করে যে ফুড প্রসেসিং ইউনিট গুলো গড়ে, চাঙ্গিয়া ফুড প্রসেসিং ইউনিট বড় বৃহৎ ছিল, সেগুলো বন্ধ হয়ে গেল। তারপরে হলো ওই কাঞ্চন হয়েছিল, কাঞ্চন বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার কারণ কিন্তু এইটা, সরকার সেটাকে সংরক্ষণ করার থেকে হলো, এগুলো যদি সংরক্ষণ না করা হয়, সরকারি মনিটরিং যদি না করা হয়, তাহলে তো আলটিমেটলি হলো যারা ফ্যাক্টরিটা চালাচ্ছে তারা তো বর্ধিত পুঁজি বা বর্ধিত আয় করার জন্য তারা যে কোনো কম্প্রোমাইজে চলে যাচ্ছে। মানে উৎপাদন বাড়ানোর জন্য যতটা নজর দেওয়া হয়েছিল, সংরক্ষণের দিকে বা শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোয়ালিটিটাকে বাড়ানোর দিকে নজর দেওয়া হয়নি। এটা একদম পরিষ্কার ভাবে হলো সত্য, ধ্রুব সত্য। এই যে আমরা এতক্ষণ যে শিল্পগুলো নিয়ে কথা বলছিলাম, সেগুলো হয় চাষভিত্তিক শিল্প অথবা ক্ষুদ্র বা মাঝারি শিল্প। বড় শিল্পের ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রতিবন্ধকতা কোথায়? ওই একটা সিমেন্ট ফ্যাক্টরি বা একটি বহুজাতিক পানীয় সংস্থার কারখানা, এটা তো বড় শিল্পের উদাহরণ হতে পারে না। তাহলে কোথায় প্রতিবন্ধকতা যে উত্তরবঙ্গে বড় শিল্পের বিনিয়োগ সেইভাবে আসছে না, যেখানে প্রতি বছর সরকারিভাবে শিল্প বাণিজ্য সম্মেলন করা হচ্ছে, শিল্পপতিদের ডেকে আনা হচ্ছে,
অনুষ্ঠান হচ্ছে, বিনিয়োগ আসবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কাগজে খাতায় কলমে সেই বিনিয়োগের একটা অঙ্ক দেখানো হচ্ছে, কিন্তু সেই বিনিয়োগ কতটা বাস্তবায়িত সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। দেখেন, প্রথম কথা বলতে গেলে পরে একটা হলো লার্জ ইন্ডাস্ট্রিকে সেন্টার করে 500 থেকে 600 হলো অনুসারী শিল্প গড়ে ওঠে, অ্যাক্সিলারি শিল্পগুলো গড়ে ওঠে। এটা হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা প্রসেস, প্রক্রিয়া। এখানটায় আমার কেন্দ্রীয় সরকার বলেন, রাজ্য সরকার বলেন, যে কোনো সরকারই বলেন, অর্থাৎ উত্তরবঙ্গের এন্টারপ্রেনার কারা, উত্তরবঙ্গের কৃষির থেকে যদি উদ্বৃত্ত পুঁজি না আসে তাহলে এই শিল্পে তো সেই উদ্বৃত্ত পুঁজিটা যাচ্ছে না। যাচ্ছে না। তাহলে এখানকার ট্রেডাররাই হলো উদ্বৃত্ত পুঁজির ধারক বাহক। ইনাদেরকে শিল্পে যদি ওদের কেউ ক্যাপিটালকে নিয়ে যেতে হয়, তাহলে শিল্পের হলো একটা ঠোস মার্কেট থাকতে হবে, ঠোস হলো আপনার ডেভেলপমেন্ট প্রক্রিয়া থাকতে হবে। এখানটায় সরকার থেকে কিন্তু জেলা ভিত্তিতে বা উত্তরবঙ্গ বেসিসে অ্যাটলিস্ট হলো 8টা জেলার মধ্যে যদি 4টা জেলাকে বেছে হলো 4টে বৃহৎ শিল্প একটা মডেল হিসাবে গড়ে তুলতো, মডেল হিসাবে যদি গড়ে তুললে পরে ওটাকে কেন্দ্র করে কিন্তু অনেক কিন্তু অ্যান্সিলারি শিল্প গড়ে উঠতে পারতো। এখানটায় সম্ভাবনা কিন্তু প্রবল থাকা সত্ত্বেও আমরা এন্টারপ্রেনারদেরকে আনতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। উৎসাহে এই যে ভাটা পড়েছে, তাহলে কেন বা ভাটাটা কেন অন্য রাজ্যে যা মানুষ উৎসাহী হচ্ছে হ্যাঁ, বিনিয়োগ করতে? একটা সময় উত্তরবঙ্গ কেননা পশ্চিমবঙ্গে হলো বলা হতো স্কিল লেবার এখানটায় পাওয়া যায়, এখানটায় টেকনোক্র্যাটস পাওয়া যায়, আমাদের শিক্ষা এখানটা ডেভেলপ ছিল। এই ফ্যাক্টরি গুলোতে কাজ করতে করতে স্কিল লেবার হয়ে গেছিল, টেকনোক্র্যাটরা হলো লেবারদেরকে হলো ভালো করে শিক্ষা দিয়ে ডেভেলপ করে দিয়েছিলেন। কিন্তু যখনই আমাদের এখানটা শিল্পের হলো পিছিয়ে যাওয়ার সময়টা শুরু হলো, তখন থেকে দেখবেন যে এখানকার এডুকেশনাল সিস্টেমটাও পড়ে গেছে। এখানকার এই ট্রেন্ড শিল্প যারা আছে আর কি, যারা ভালো ওয়ার্কার, আপনি পশ্চিমবঙ্গে যদি বলেন যে ভালো ওয়ার্কাররা তাদের আয় তো বাড়াতে পারছেন না, কারণ এখানে কাজের জায়গারই অভাব। কাজের জায়গার অভাবের জন্য যেই ওয়ার্কাররা কিন্তু চলে যাচ্ছেন দিল্লি, চলে যাচ্ছেন সাউথে, চলে যাচ্ছেন গুজরাটে, চলে যাচ্ছেন পাঞ্জাবে, চলে যাচ্ছেন, সেখানটায় গিয়ে হলো তারা একবার বসতি স্থাপন করেছেন, সেখানটা কাজ করছে। সেখানটা গেলে পরে আপনি শুনতে পারবেন যে পশ্চিমবঙ্গের ওয়ার্কারের মতো ভালো ওয়ার্কার কোথাও নেই। আমরা শুনে এসছি বারবার, নিজের জায়গাতেই কোনো কাজ পাচ্ছেন না, নিজের জায়গাতেই কাজ পাচ্ছেন না বলে চলে যাচ্ছেন। নিজের জায়গায় কেন কাজ পাচ্ছি না, আমাদের সরকার কেউ কিন্তু শিল্পে আসবে, প্রত্যেক বছর একটা করে মিট করা হচ্ছে, সিনার্জির থেকে আরম্ভ করে বিজিবি অনেক কিছুই করা হচ্ছে, হ্যাঁ, এবং মানে ঢাক ঢোল পিটিয়ে এত কোটি, 1 লক্ষ কোটি টাকা হলো বিনিয়োগ আসছে, 1000 কোটি টাকার বিনিয়োগ আসছে, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে, প্র্যাকটিক্যালি খরচা হচ্ছে। এই খরচাগুলো আপনারা না করে আপনি ডাইরেক্ট এন্টারপ্রেনারদেরকে এই খরচাগুলো দেন। আজকে ওয়েস্ট বেঙ্গলে একটা সাবসিডি পেতে, সাবসিডি গভর্নমেন্ট স্কিম ডিক্লেয়ার করে বসে থাকেন। আমাদের কাছে আমাদের মেম্বাররাই আছেন, 50-এর অধিক আছেন, যারা সাবসিডি এখনো 8 বছর 9 বছর ধরে সাবসিডি পাননি। কেন পাচ্ছেন না? সাবসিডি একটা উৎসাহ ভাতা। আমরা সাবসিডির এগেনস্টে কিন্তু প্রজেকশন যখন করি, তাহলে সাবসিডিটাকে একটা জায়গা ধরে রাখি, তার আমাদেরকে বাধ্য হয়ে তখন ব্যাংকের কাছ থেকে ব্রিজ ফিনান্স নিতে হয়। দেখা গেল আমি যখন সাবসিডি পেলাম, যেই টাকাটা ধরেন যে 50 লক্ষ টাকা আমি সাবসিডি পেলাম, দেখা গেল ওই 8 বছরে আমি 50 লক্ষ টাকা ইন্টারেস্টেই ব্যাংকে দিয়ে দিলাম, তাহলে আমার যে সাবসিডিটা উৎসাহ মাত্রা, খালি উৎসাহ নয়, উৎসাহ ভাতা এই জন্যই যে আমার প্রোডাকশন কস্টটা যদি কম আসে, এই উৎসাহ ভাতার জন্য প্রোডাকশন কস্টটা যদি আমি কম করতে পারি, তাহলে কম্পিটিটিভনেসে, কম্পিটিটিভ মার্কেটের মধ্যে আমি পেনিট্রেট করতে পারবো। উত্তরবঙ্গে পেনিট্রেট মার্কেটের 40 কোটি টাকা উত্তরবঙ্গকে যদি কেন্দ্র করেন, 40 কোটি জনগণ কিন্তু ফিট করে এই উত্তরবঙ্গ থেকে। যেমন এখানকার জেলাগুলো আছে, নিয়ার বাই বিহার আছে, সিকিম আছে, ভুটান আছে, আসাম, 7 সিস্টার পুরোটাই আছে, এখানকার যদি, এবং বাংলাদেশ আছে। এই জনগণটাকে যদি কভার করতে চান, দেখবেন 40 কোটি জনগণের একটা মার্কেট থাকা সত্ত্বেও
আমাদের ভারতীয় কোনো শিল্পপতি উত্তরবঙ্গে শিল্প গড়ে তোলার জন্য কোনো ইন্টারেস্ট দেখায় না, দেখাননি। কারণটা এখানেই প্রশ্ন যে কারণটা আমি কারণটা আপনি জিজ্ঞেস করবো আমাকে, করছেন না। আমি কারণটা বলি যে এখানটায় আমি একটা ছোট্ট একটাই উদাহরণ যথেষ্ট, মোর দেন এনাফ। শিল্পগুলো চলে গেছে 60% থেকে 6% চলে আসছে, সেগুলো ভুলে যান। এখানটায় যেই বড় যারা বৃহৎ শিল্প করতে পারে, টাটা ন্যানো আনতে গেলেন, সেই ন্যানো নিয়ে কি কারবার হলো আপনারা জানেন। ন্যানো নিয়ে কি কারবার হলো, আলটিমেটলি ন্যানো একটা শিক্ষা দিয়ে গেল শিল্প মহলে। যে বিনিয়োগকারীরা আসবেন, বৃহৎ বিনিয়োগকারীরা উত্তরবঙ্গে বা আপনার পশ্চিমবঙ্গে আসবেন, তারা সরে গেলেন, শিফট করে গেলেন। কারণটা তারা ভাবছেন যে আমরা এখানটায় বিনিয়োগ করতে যাব, এখানকার পলিটিক্যাল পার্টি যতই নিজেদেরকে হলো অপরিবর্তিত এবং ফিক্সড একটা পলিটিক্যাল ইয়ে আছে, যেমন সিপিএম এর সময় দীর্ঘ একটা 34 বছরের রাজত্ব করেছেন, তৃণমূল দীর্ঘ 15-20 বছর ধরে রাজত্ব মধ্যে দিয়ে চলছেন। হ্যাঁ, একটা স্থায়ী সরকার একটা স্থায়ী শিল্প গড়ে তোলার জন্য হেল্প করতে পারে, কিন্তু নট দ্যাট। আমাদের এখানটা আমরা কিছু শিল্প চাই না। আমি সিপিএম এর সময়ও বলতে পারি জোর গলায়, শিল্প চাই না এই কারণে, শিল্প যদি করতে হয়, অর্থনৈতিক উন্নয়ন যদি জনগণের হয়ে যায়, অর্থনৈতিক উন্নয়ন হয়ে গেলে কোনো জনগণ কিন্তু পলিটিক্যাল পার্টির হলো ফোল্ডে থাকবেন না। সে তৃণমূল বলুন, সে সিপিএম বলুন, কারো ফোল্ডে থাকবেন না। যত জনগণ অর্থ উপার্জন বেশি হবে, তাদের বাচ্চারা আরো শিক্ষিত হবে, আরো ডেভেলপ করবে। যখনই ডেভেলপ করবে, তারা কিন্তু হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং শিখতে পারবেন। তাহলে তাদের স্টলিয়ারশিপ কি করবে পলিটিক্যাল পার্টি, আমার মনে হয় এই জায়গাটায় ওদের একটা ইয়েতে ভোগেন। অর্থাৎ এই রাজনৈতিক দোষে দুষ্ট এই কর্মসংস্থানের জায়গাটাও। একদমই দুষ্ট। না হলে আপনি আমি আপনাকে বলছি না যে পশ্চিমবঙ্গের বাইরে যে ওয়ার্কাররা চলে গেছে, তারা ওখানে গুড ওয়ার্কার হিসাবে খ্যাত, পশ্চিমবঙ্গে ছাটমাল রয়ে গেছে। যারা এই পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, যারা ওখানটায় কাজ করতে গেলে একটা না একটা মুভমেন্ট, একটা না একটা হলো সমস্যার সৃষ্টি করে শিল্পে। তাহলে শিল্পে যদি সমস্যা সৃষ্টি করা হয়, বলা হবে কিনা আপনারা অতিরিক্ত খাটাচ্ছেন, আপনারা অতিরিক্ত, আরে যা প্রিভেলিং মার্কেট প্রাইস আছে লেবারের চার্জ, তার থেকে অতিরিক্ত দিয়ে হলো আমরা হলো 30% অফ ওয়ার্ক পাই। আমি একটা লেবারকে 300 টাকা দিচ্ছি বা 400 টাকা দিচ্ছি বা 500 টাকা দিচ্ছি, তাহলে আমার কাছে প্রোডাকশন কস্টটাকে আমার তো একটা জায়গায় ক্যালকুলেশন করা আছে, অর্থাৎ এটা 4টে ইউনিট ওকে দিতে হবে। আমি একটা উদাহরণ আপনাকে আরো দিচ্ছি। সন্তোষ ভাটিয়া বলে একজন হলো সিটিজেন ছাতা হলো প্রস্তুতকারক আছেন ভারতবর্ষে, এদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বড় বড় ইউনিট আছে। ওর ওর হলো সন্তোষ ভাটিয়ার সবচেয়ে বড় ইউনিট চায়নাতে। চায়নাতে ওর ওখানটা ওর ফ্যাক্টরিতে হলো 3,500 ওয়ার্কার কাজ করেন। তার মধ্যে হলো মানে 3,500-এর মধ্যে হলো প্রায় 2800 ওয়ার্কার হলো মহিলা ওয়ার্কার। ওখানকার সন্তোষ ভাটিয়ার সাথে আমি একটা ইন্টারভিউ করছিলাম, তখন আমি সন্তোষ ভাটিয়াকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি চায়নাতে এবং হলো ওয়েস্ট বেঙ্গলে এবং পশ্চিমবঙ্গ অথবা ভারতবর্ষের মধ্যে কোন জায়গায় ওয়ার্কার এবং তোমার আউটপুট পাচ্ছ? ও বলছে যে চায়নাতে আপাত দৃষ্টিতে আমি 300 টাকা আমি ব্যয় করছি, কিন্তু একটা আউটপুট আমি 4.5 ইউনিট আউটপুট পাই একটা লেবার প্রতি, এবং পশ্চিমবঙ্গের সেই লেবার প্রতি আউটপুট হলো 1.2%। অর্থাৎ 1.2%-এর উপর আমি ছাতা তৈরি করতে পারছি না একটা লেবারের পেছনে। তাহলে আপনি চিন্তা করুন, যেই আমি চায়নার থেকে ছাতাটা তৈরি করে আনছি, ওখান থেকে তৈরি করে সেটা আমি ইন্ডিয়াতে এক্সপোর্ট করছি, ইন্ডিয়াতে এনে সেই ছাতা যখন আমি বিক্রি করছি, আমি 38 টাকায় একটা ছাতা দিয়ে দিতে পারছি, ফোল্ডিং ছাতাগুলো, লেডিস ছাতা 38 টাকায় আমি বিক্রি করে দিচ্ছি। ওয়ারাজ আমি পশ্চিমবঙ্গে যখন সেই ছাতাটাই তৈরি করছি, আমি জানি ওয়ার্কম্যানশিপ পশ্চিমবঙ্গে ভালো, এত সুন্দর ওই টপটা ওরা বাঁধে, পশ্চিমবঙ্গের মতন অত সুন্দর ভালো টপ কিন্তু কেউ বাঁধতে পারে না ছাতার। হ্যাঁ, ফলে ওয়ার্কম্যানশিপ খুব ভালো, কিন্তু এত স্লো এবং এত স্লো আউটপুট। এই আউটপুটে আমরা হলো পশ্চিমবঙ্গের একটা ছাতা তৈরি করতে বললাম 1.2%, অর্থাৎ 300 টাকায় হলো 400 টাকায় বা 300 টাকায় যে 4.5টা ছাতা পাচ্ছে, সেখানটায় হলো 300 টাকা বা 400 টাকা ব্যয় করে আমি এখানটা 1.2 পাচ্ছি। তাহলে ওটা তো আলটিমেটলি কস্টিং এর উপরে এফেক্ট হচ্ছে। এই শিল্প ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ কতটা এবং তার ফলে কি প্রভাব পড়ছে,
এটা একটু জানতে চাইবো আপনার। রাজনৈতিক হস্তক্ষেপ সমস্ত স্তরেই আছে, সমস্ত ভাবেই আছে আপনি যদি বলেন। কারণ দেখবেন যে একটা সময় সিপিএম এর সময় রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, সিটুর যন্ত্রণা ছিল, সিটু বিভিন্ন মুভমেন্ট করতো ছোট ছোট, কিন্তু সিটুর যতই মুভমেন্ট করুক না কেন একটা জায়গায় ভালো ছিল যে ওনারা কিন্তু ওয়ার্কারদেরকে একটা কন্ট্রোলিং ফেজে রেখেছিলেন। এবং এখানটায় আমরা স্ট্রাইক করতে দেবো না, ফ্যাক্টরিতে অমুক করতে দেবো, বিভিন্ন কথা বলা হয়, কিন্তু তা সত্ত্বেও এই এই সময়টার মধ্যে হলো যেগুলো সিন্ডিকেট রাজ, সিপিএম এর সময় কিন্তু সিন্ডিকেট রাজ ছিল না। আমি খোলাখুলি বলছি আপনাকে, এতে করে আমাকে অনেকে হলো স্ট্যাম্প মারবে বা ইয়ে করতে পারে, আমার কিছু যায় আসে না, আমি সত্য বয়ান করছি, আমার কোনো প্রবলেম নেই। তো সিন্ডিকেট রাজ একটা বালি পাথর থেকে শুরু হয়ে যায়। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এই ফুড পার্ক, এই শিলিগুড়ির পাশেই লিচু পাকড়িতে ফুড পার্কে হলো একটা মহানন্দা, ওখানটা দেখবেন যে বিস ফার্মেরও ফ্যাক্টরি আছে, মহানন্দা ফুডেরও ফ্যাক্টরি আছে। তো মহানন্দা ফুড যখন হলো ওখানটা ইউনিট করতে যায়, ওখানটা দেখবেন যে পাথর আমাদের সাপ্লাই করতে হবে, পয়সা আমাদের, পয়সা আমরা যেটা ক্লেম করবো সেটা দিতে হবে, বালি আমরা দেবো, সিমেন্ট আমরা দেবো, রড আমরা দেবো, পাথর আমরা দেবো, লেবার আমরা দেবো, সব ইনক্রিজিং হবে। অর্থাৎ ওই সিন্ডিকেটের থ্রু দিয়ে নিতে হবে। এর এগেনস্টে আমরা আন্দোলন করেছিলাম, অনেক বড় আন্দোলন করেছিলাম, বৃহৎ আন্দোলন করতে আলটিমেটলি আপনারাই ছিলেন আমাদের হাতিয়ার। এই সংবাদ মাধ্যমগুলো যখন সত্যগুলোকে তুলে ধরা হলো, সেই সত্য তুলে ধরার মধ্যে দিয়ে আলটিমেটলি ওখানটা সিন্ডিকেটটা ব্রেক করেছিল। এই যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম শিল্পের প্রতিবন্ধকতা নিয়ে, সেটা উৎসাহ ভাতার ক্ষেত্রে হোক অথবা রাজনৈতিক হস্তক্ষেপ, তাহলে এই যে এইসবের প্রতিবন্ধকতার জন্য এখনো পর্যন্ত উত্তরবঙ্গের কি ধরনের ক্ষতি হয়েছে? কোনো এরকম শিল্পপতি তিনি এখানে বিনিয়োগ করতে ইচ্ছুক ছিলেন কিন্তু তিনি না করে পাশের অন্য কোনো রাজ্যে করেছেন, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? আপনাদেরকে আমি বারবার করে বলি এটা, যে আমরা কিন্তু প্রমোশনাল এজেন্ট হিসাবে কাজ করি, আমাদের নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন প্রমোশনাল এজেন্ট হিসাবে কাজ করি। আমরা সাউথ থেকে, আন্ধ্রপ্রদেশ থেকে ডিম উৎপাদনের জন্য আমরা এখানে ইউনিট নিয়ে এসেছি, আপনারা জানেন খেচাগেরায়, তারপরে গাডরাতে ওদের ফ্যাক্টরি গুলো করেছে। আমাদের লক্ষ্যমাত্রা 10 লক্ষ এক পার ডে ছিল। সেখানটায় যে কিছুদিন আগে এই কি ল্যাপ্রোস পায়রা অমুক তমুক রোগ বলে হলো ডেভেলপ করলো, বর্ষাকালে ওইগুলো ডেভেলপ করে, কারণ ইঁদুররা বাড়িতে এসে ঢুকে যায়, খাবারে পেচ্ছাপ করে দেয়, সেখান থেকে ডেভেলপ হয়ে যায়। দোষ হলো কাজ আসলো ফ্যাক্টরি, কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ, ফ্যাক্টরির নির্দেশও সেইভাবে আসলো। তো আজকে আমি অলরেডি ওইটাকে সামনে রেখে আমার কাছে আরো 4টা প্রপোজাল ছিল। যখন তাদেরকে আমি আবার হলো বললাম, সাউথ এরিয়া তাদেরকে বললাম, তারা বললো যে শহীদবাবু আপনি বলছেন নাইস ফাইন, উই আর রেডি টু গো, বাট ওয়ান থিং ইজ দ্যাট can't you in a position to give us the fact of the which is happened with the Sai Shivam poultry farm. We have already aware about the situation. We have comes to know how they have been compelled to dictate so and so thing বলে ওনারা ওভাবে বলছেন। আমি না আপনারা আসুন, আপনারা চিন্তা, আমরা বোঝাবো কোথাও, আমরা বোঝানোর জন্য যখন যাচ্ছি সরকারের দিক থেকে এমন এমন সমস্ত পদক্ষেপ করে তোলা হয়, বা কিছু কিছু মিডিয়া এর জন্য দায়ীও। মিডিয়া হলো আসল বিষয়গুলোকে হলো না ধরে, আসল বিষয় রোগটা ডেভেলপ করছে, রোগটা ইঁদুর বাহিত রোগ যদি ডেভেলপ করে থাকে কোথা থেকে করছে, এই গ্রামের লোকেদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে, কিভাবে ঢুকছে, ওই ফ্যাক্টরি তো হলো হাইজিন মেনটেন করে করছে, ওই ফ্যাক্টরি তো ওয়েস্ট তো যাচ্ছে না কোথাও। আর ল্যাপ্রোস্পাইরা হলো ইঁদুরের পেচ্ছাপ থেকে, ওখানটায় গিয়ে তো সরকার হলো দেখেছিলেন যে ওখানে কোনো ইঁদুর নেই, কারণ ইঁদুর থাকলে পরে তো আমাদেরই লস, মুরগিকে হলো হ্যাম্পার্ড করবে, প্লাস হলো ওখানকার খাদ্য বস্তুগুলোতে কন্টামিনেটেড করবে, তাতে আমার মুরগি মরবে। তো আমরা ওটাকে যখন দেখে শুনে রাখি, তাহলে সরকার কেন হলো সরকারের ফেলিউরিটি, স্বাস্থ্যের ব্যাপারে ফেলিউরিটি সরকার চাপিয়ে দিলেন, হলো ইন্ডাস্ট্রিকে স্কেপগোট করলেন, এটা তো সঠিক নয়। এবং সেখানে তাহলে সরকারের যেরকম দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে, জনগণকে ব্যবহার করার সরকারের দায়িত্ব ছিল, সাধারণ মানুষজন যাতে এই ব্যাপারে দায়িত্বশীল হয় সেখানেও তো সরকারের ভূমিকা থাকা উচিত। একদম সরকারের ভূমিকা থাকা দরকার, স্বাস্থ্য দপ্তরের থাকা দরকার, সরকারের থাকা দরকার। যদি দায়িত্বশীল হতেন তাহলে ওনারা বলতে পারতেন ল্যাপ্রোস্পাইরা কোথা থেকে ডেভেলপ করে,
এটা ইঁদুরের পেচ্ছাপ থেকে হলো ডেভেলপ করে থাকে, এবং ইঁদুরের পেচ্ছাপ থেকে যদি এটা ডেভেলপ করে থাকে, এখানটা প্রথম এবং প্রধান ব্যাপার ইঁদুরটা কি কোথার থেকে আসলো, এই লোকগুলোর ঘরে কিভাবে ইঁদুর ঢুকছে। ইঁদুর তাহলে যখনই বর্ষা হচ্ছে, জমির জলগুলো হলো জমিতেই থাকে, ইঁদুরগুলো জমির জল যখন হলো টইটম্বুর হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ইঁদুরগুলো তাদের বিল থেকে বেরিয়ে এসে ঘরে হাই জায়গাগুলোতে হলো বাড়ি ঘর হয়ে থাকে, ওখানটায় হলো ইঁদুর হলো ঢুকে যাচ্ছে। ওদের খাওয়ার মধ্যে হলো, আপনারা জানেন হাইজিনিক সম্বন্ধে আমরা অতটা সচেতন নই, হয়তো ওই খাওয়ার মধ্যেই খোলা রয়েছে, ইঁদুর ওর মধ্যে পেচ্ছাপ করে দিয়ে চলে গেল। তো এগুলো হয়, সরকারকে বলতে হবে যে তুমি জল খাওয়ার ক্ষেত্রে তুমি এই জলটাকে এইভাবে রেখে খাও, তুমি খাওয়ার ক্ষেত্রে বলে এইভাবে খাবারটা রেখে খাও। হ্যাঁ, তোমরা ইঁদুরের হাত থেকে খাবার খেলো, সংরক্ষণ করার জন্য এই পদক্ষেপ করো। দিস হ্যাজ টু বি টেকেন বাই দ্য গভর্নমেন্ট। এতক্ষণ যা আলোচনা হলো তাতে আমরা ক্ষতির দিকটা বা আশঙ্কার দিকটা মানে আপনাকে আরো বলছি, আপনার প্রশ্নের মধ্যে আরো একটা প্রশ্ন যেটা জায়গা লুকিয়ে আছে, আমি যেটা এখনো ধরিনি, সেটা হলো এখান থেকে হলো শিল্পপতিরা চলে যাচ্ছেন বিহারে। 11 জন শিল্পপতি বা 11টি বিনিয়োগ ইতিমধ্যে বিহারে চলে গিয়েছেন উত্তরবঙ্গ থেকে। একদম ঠিক, সঠিক বিষয়, একদম সঠিক। কারণটা হলো বিহার গভর্নমেন্ট যে ইনসেন্টিভ স্কিম ডিক্লেয়ার করেছে, আমরা দেখতে পাচ্ছি, এবং ওনাদের ডিসবার্সমেন্ট থিওরিটা আমি আপনাকে একটা উদাহরণ দিই। একটা ব্যাংক ইন্টারেস্ট কোয়ার্টারলি হলো, ব্যাংক ইন্টারেস্ট ওরা হলো ইউনিটকে পে করে দিচ্ছে। ব্যাংক ইন্টারেস্ট আমার অত পেপারের তো দরকার নেই, ব্যাংক ইন্টারেস্ট কাটছে, এত কাটছে, ব্যাংকের স্টেটমেন্ট ধরলে পরে এক কোয়ার্টারে কত দিলে ওনারা হচ্ছে, আমরা ক্লেমটা করলাম, ওনারা সাথে সাথে ব্যাংকের স্টেটমেন্টের সাথে মিলিয়ে নিল, ব্যাংকে ফোন করে বললো আপনার কি এত ইন্টারেস্ট পে করেছে, ইয়েস পে করেছে, সাথে সাথে হলো ওনারা হলো উইদিন মানে প্রত্যেক কোয়ার্টার বেসিসে হলো উইদিন 7 days এর মধ্যে হলো ওনাদের কাছে হলো ক্যাপিটালটা পৌঁছে যাচ্ছে, ডাইরেক্ট ব্যাংকে পৌঁছে যাচ্ছে। তাহলে ইন্টারেস্ট ফ্রি হয়ে যাওয়া মানে আমার ইন্টারেস্ট ফ্রি ক্যাপিটাল হয়ে গেল, ব্যাংকের যে লোনটা ছিল তার উপরে যখন ইন্টারেস্টটা হলো রিপেমেন্ট হয়ে গেল ইনসেন্টিভ হিসাবে, ইন্টারেস্ট পেয়ে গেল, তাহলে আমার প্রোডাকশন কস্টে হলো গুজরাটের মালের সাথে প্রোডাকশন করা, মহারাষ্ট্রের মালের সাথে, ইউপির মালের সাথে কম্পিটিশন করা, সাউথের মালের সাথে কম্পিটিশন করা, বিহার তার ইন্ডাস্ট্রি ডেভেলপ করিয়ে নিচ্ছে এইভাবে, এবং ওই যে কম্পিটিটিভ রেট অফ দ্য প্রোডাক্ট আসলো, এতে করে ওনারা করে আছে। বিহারের ওয়ার্কাররা যারা চলে যাচ্ছিলেন বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়াতে, তারা নিজেদের রাজ্যে ফিরে আসছেন, নিজেদের রাজ্যে কাজ পাচ্ছেন, ইন্ডাস্ট্রি গ্রোথ করছে। একটা কথা ওনারা বারবার বলছেন, লেবার প্রবলেম এখানটায় কিছু নেই, আমরা ভেরি রিসেন্ট ঘুরে এসেছি বিহারে। সব মিলিয়ে উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। আমাদের আলোচনায় যেটা উঠে এলো যে খারাপ দিক বা ক্ষতির দিকটা, এবার খারাপের সাথে সাথে আমরা যদি নেগেটিভ বলি, নেগেটিভের সাথে পজিটিভটা থাকে। আশাব্যঞ্জক কি আছে, কি দেখতে পাচ্ছেন, কি করলে পরে কর্মসংস্থান বাড়বে, যারা এই জেনারেশনে রয়েছেন, যারা আগামী দিনে কর্মসংস্থানের দিকে পা বাড়াবেন, তাদের জন্য আশাব্যঞ্জক কি রয়েছে এবং কোথায় গিয়ে সরকারকে কি ধরনের উদ্যোগ নিতে হবে সেটা যদি একটু বলেন। একদম ঠিক আছে, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আশাব্যঞ্জক, আমরা আশায় ধন্য আশা করুকনি তবে তোমার মায়া, মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন, এটা যদি হয়ে থাকে তাহলে আপনার আশা বঞ্চিত আমরা হতে চাই না, আশা নিয়ে আমরা বেঁচে থাকি, আশার উপরে যেতে হবে। আশা যদি করতে হয়, প্রথম আপনি ল্যান্ড ব্যাংক করুন। কোন জায়গায় ল্যান্ড করবেন? আপনি ল্যান্ড ব্যাংক করছেন, আপনি হলো প্রোৎসাহিত করছেন এই বিল্ডিং ডেভেলপ করার জন্য, প্রমোটার রাজকে ডেভেলপ করাচ্ছেন। প্রমোটার রাজকে ডেভেলপ করার সাথে সাথে কি হচ্ছে, ল্যান্ডের রেট এত হাই হয়ে যাচ্ছে এবং এমন ভাবে চলে যাচ্ছে যে ল্যান্ড গুলো হলো যে কস্টলে চলে যাচ্ছে। ইন্ডাস্ট্রি আপনি কি করবেন? বৃহৎ ইন্ডাস্ট্রি বিহার গভর্নমেন্ট তো ফ্রি অফ কস্টে হলো মানে বৃহৎ শিল্পের জন্য দিচ্ছে। 100 কোটি টাকার উপরে বিনিয়োগ যারা করবেন এন্টারপ্রেনার, বিহার গভর্নমেন্ট তাকে ফ্রি অফ কস্টে ল্যান্ড দিচ্ছেন। আমাদের গভর্নমেন্টের এরকম কোনো আছে? ল্যান্ড ব্যাংকের কথা তো সরকারের তরফে বলা হয়েছিল, ল্যান্ড ব্যাংকের কথা বলা হয়েছিল, লিজ রাইট আছে, সবকিছু আছে। হ্যাঁ, প্রথমে 99 বছরের লিজ রাইট ছিল, সেটাকে কমিয়ে 30 বছরের করা হলো, তাও ঠিক আছে। আবার
কখনো বলা হচ্ছে আমরা বলছি আপনার 99 বছরে এখন অথবা ফ্রি হোল্ড করে দিন। এবার ফ্রি হোল্ড করেও দিয়েছেন, গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছেন। এবং ফ্রি হোল্ড করতে গিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং যে সরকারি কর্মচারীরা যা আছেন, যারা WBSIDC, এরা ওখানটায় জানে যে টোটালটাই ফ্রি হ্যান্ড হয়ে গেলে পরে আমরা যারা চাকরি করছি আমাদের চাকরি চলে যাবে। এবার ওনারা এমন ভাবে ওখানটা হলো সমস্যাগুলো ক্রিয়েট করে রেখেছেন, আপনি আপনার ল্যান্ড ফ্রি হোল্ড করতে পারছেন না। অর্থাৎ কাগজে কলমে যে কথা বলা হচ্ছে বাস্তবায়নে সেখানে অভাব রয়েছে, ফাঁক রয়েছে। একদম। এবং আমি লিজ রাইটে যেই পয়সাটা দিয়ে এলাম এবং ফ্রি হোল্ড করার জন্য যখন যেই টাকাটা দেওয়া হচ্ছে তার অর্ধেক প্রাইসে আমি ইন্ডাস্ট্রিয়াল স্টেটের বাইরে জমি পাচ্ছি। আমি কেন যাবো ইন্ডাস্ট্রিয়াল স্টেটে? আর কোন কোন দিকে সরকারের নজর দেওয়া উচিত? সরকারের প্রথম নজর দেওয়া উচিত হলো মিনিমাম বৃহৎ ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি, মাঝারি ইন্ডাস্ট্রি আসতে গেলে ল্যান্ড প্রাইস অর্থাৎ প্রোডাকশন কস্ট এগুলো সব কিন্তু এফেক্টেড হয়। আমার প্রোডাকশন কস্ট কম্পিটিটিভ করতে গেলে আমাকে প্রথমে ল্যান্ডটাকে এতভাবে চিপ প্রাইসে ল্যান্ড নিতে প্রকিউর করতে হবে। আমি গ্রামাঞ্চলে ভিতরে যাব, আমি রোড ডেভেলপ করব, ইনফ্রাস্ট্রাকচার, রোড ইলেকট্রিসিটি ডেভেলপ করে দেবো, লেবার ওদিকে পাওয়াই যায়। তাহলে এই জিনিসগুলো যদি আমি করে দিই, ভেতরে গিয়ে সস্তায় যদি আমি ল্যান্ড দিয়ে দিই, তাহলে কেন আসবেন আমাকে বলুন আপনি? আপনি বা এই জনগণ যারা শুনছেন আমার বক্তব্য, আমি যদি কোনো ভুল বলে থাকি আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। এই সংবাদ জাজবাতের থ্রুতেই আপনি কোশ্চেন অ্যারাইজ করতে পারেন। আমি কিন্তু তার জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আমার লজিক যদি সঠিক হয়ে থাকে, সরকার কেন শুনবে না এই কথাগুলো? সরকার ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড নয়। আজকে হলো মার্জিনাল লেভেল, আজকে উত্তরবঙ্গে বিলো দা মার্জিনাল লেভেল অনেক জায়গায় আছে কৃষির জেলাগুলোতে, আমি বলে দিতে পারি আপনাকে এক এক করে হাত দিয়ে। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি লেভেলে মার্জিনাল লেভেল বলা হয়, অর্থাৎ অ্যাবভ দা মার্জিনাল লেভেল কোথাও নেই। সেটাই যদি আমি গভর্নমেন্টের কথাই যদি মেনে নিই, দ্যাট মিনস দেয়ার ইজ নো এনি ইউনিট ইন নর্থ বেঙ্গল হুইচ ইজ প্রডিউসিং মোর দেন মার্জিনাল লেভেল। তাহলে সারপ্লাস ক্যাপিটাল কিভাবে আসবে? কৃষির থেকে হলো উদ্বৃত্ত পুঁজি আসছে না। তাহলে ব্যবসার থেকে যারা উদ্বৃত্ত পুঁজি সৃষ্টি করছেন তাদেরকে যদি আপনি রক্ষা যদি না করতে পারেন, তাদেরকে প্রোটেকশনটা যদি আপনি না দিতে পারেন, তাহলে আমরা কেন যাব? কেন এখান থেকে? বিহার গভর্নমেন্ট আমাদের, আমি ইন্ডাস্ট্রি মিনিস্টারের সাথে রিসেন্ট আমি মিটিং করে আসলাম, ভেরি ইন্টারেস্টিং। এবং আপনি ভাবতে পারবেন না আমাদের এখানকার মিনিস্টারদের ভ্যানিটি ট্যানিটি ওরকম কিচ্ছু নেই, খুব সাধারণ লোকের মতন মিটিং করলেন এবং উনি পরিষ্কার বললেন যে আমার এই আছে, আমি তোমাকে এই দিতে পারবো। উনি বললেন যদি আপনি 50 কোটি টাকার উপরে বিনিয়োগ করেন, আমি আপনার এন্টারপ্রেনার প্রোটেকশনের জন্য আমি এয়ারপোর্ট থেকে ওনাকে এলো রিসিভ করে প্রোটেকশন দিয়ে আনবো। আমরা তার জন্য একটা ক্যাবিনেটে সেদিনই পাশ করেছেন, আমাদের সাথে 9 তারিখে মিটিং ছিল, সেদিনই পাশ করেছেন, করে বলেছেন যে আমরা আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব, আপনি যতদিন থাকবেন আপনার ইউনিটে, হোটেলে যেখানে থাকবেন, আমি প্রোটেকশন দেবো আপনাকে, যাতে বিহারের এই বদনাম ঘটে যে বিহারে হলো ওই লাঠি কা বাত হতা হ্যাঁ, এটা যাতে না আর বেরিয়ে আসে। লালুর সময় যেটা ছিল, হ্যাঁ, বা এক্সটোরশন যেটা আছে, এই ধরনের কথা আমরা শুনতে চাই না। তো এইগুলো দেখবেন যে ওরা প্রোটেকশন দিচ্ছে এন্টারপ্রেনারকে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসা, তাকে সে যতদিন তার ইউনিটে থাকবে বা এখানটায় শহরে থাকবে সেটার থেকে নিয়ে তাকে হলো এয়ারপোর্টে তুলে দেওয়া পর্যন্ত প্রোটেকশন মেজার, মানে সরকারি সিআইএসএফ এর মতন একটা হলো ওরা উইং করছে। সেই উদ্যোগটা মানে পরিলক্ষিত হচ্ছে অন্য Yes, রাজ্যে, এটা- উত্তরবঙ্গে these সেটা are ভাব the- থেকে গেছে। এইগুলোই তো প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার। আপনি নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার কেন করছেন? ভোটের রাজনীতিটাই তো আজকে পশ্চিমবঙ্গকে বা উত্তরবঙ্গকে পিছিয়ে দিচ্ছে। আপনি এগুলো ছাড়ুন না, প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার করুন। যে লোকগুলো চাকরি পায় না, সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রত্যেকেরই তো একটা দায়িত্বশীলতা রয়েছে, সেটাকে তো মেনটেন করতে হবে। এখন ধরুন পলিটিক্সটা যদি হলো ইনকাম ওরিয়েন্টেড হয়ে যায়, অর্থাৎ জনসেবা, অর্থাৎ জনসেবাটা যদি জনগণের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নটা ছিল একটা সময় হলো পলিটিক্স এর মূল স্লোগান ছিল, ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি, ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, ইকোনমিক্যাল গ্রোথ অফ দ্য নেশন। তো এই জায়গা থেকে যখনই সরে যাচ্ছেন, ডেভেলপমেন্ট অফ ওন, ডেভেলপমেন্ট অফ আওয়ার সেলফ যখনই চলে যাচ্ছেন, তো নেশনটা তো হারিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক বা রাজ্যের অর্থনীতি বা
রিজনাল অর্থনীতি ডেভেলপ কোথায় হবে যদি আপনার পলিসিতে খোট থাকে? সেটার প্রতিহত তো সব জায়গায় হবে, সব জায়গায় হলো এই জিনিসগুলোই হচ্ছে। এই জায়গাটাকে আপনার ইয়ে করুন, এই জায়গাটা আটকান, এই জায়গাটা যত আপনি ব্যারিয়ার তৈরি না করবেন, এই ঘোড়া ডিঙিয়ে কতদিন আর ঘাস খাওয়া যাবে? রাজনীতি থাকবে, থাকবে নির্বাচনও, কিন্তু তার থেকেও সবচেয়ে যেটা বেশি প্রয়োজন তা হচ্ছে কর্মসংস্থানের। আর এই কর্মসংস্থানের মূল ভিত কিন্তু শিল্প। সেই শিল্পে বিনিয়োগ আনতে গেলে, কর্মসংস্থানের বৃদ্ধি ঘটাতে গেলে দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টাতে হবে। সেই দৃষ্টিভঙ্গি কি আদৌ পাল্টাবে? আজকে ব্যালটের বাকযুদ্ধে এটাই কিন্তু মূল বক্তব্য উঠে এলো। আজকের ব্যালটের বাকযুদ্ধ এখানে ইতি। দেখতে থাকুন জজবাত 24 বাংলা। নমস্কার।